বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন যাবৎ লাইভে আসবো কিন্তু আসা হয় না। পবিত্র মাহে রমজান, ইফতার, কিছু কাজ, তারাবি সব মিলে সময়টা অ্যাডজাস্ট করা সম্ভব হয় না। আর সে কারণে লাইভে আসবো বলেও আসা হচ্ছে না। যারা আমার এই লাইভটি দেখছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমার যে আলোচনার বিষয়বস্তু সে বিষয়ে আপনারাও কিছু কথা বলবেন। বাংলাদেশে রমজান মাস আসলেই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ইফতার রাজনীতি শুরু হয়। সে রাজনীতিটা কীরকম? একটা সম্প্রীতি তৈরি হয়। এক এক দল ইফতারের আয়োজন করে, সকল দলকে দাওয়াত দেয়, সেটাকে বলা হয় রাজনৈতিক দলের সম্মানী ইফতার। আবার বাংলাদেশে অবস্থানরত বিদেশি যে সমস্ত দায়িত্বরত রাষ্ট্রদূতগণ আছেন বিদেশি মিশনে, তাদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। নিজের দলের নেতাকর্মীদের সম্মান ইফতার করা হয়, ইফতারের আয়োজন করা হয়। এখানে সবার একটা সম্পর্ক তৈরি হয়। নিজেদের মধ্যে যেই ভেদাভেদ আছে সেটা দূরীভূত করার চেষ্টা করা হয় এবং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা হয়। এবং অনেকেই দেখছি, অতীত দেখছি, এই ধরনের রাজনীতিতে, এই ধরনের ইফতার মাহফিলে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়। কিন্তু এই বৎসর এটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। এর আগে বিগত 16 বৎসরের যে রাজনীতিটা ছিল, সেখানে কিছু দলকে দাওয়াত দেওয়া হতো না। বিশেষ করে তখনকার যে সরকারি দল, তাদের তো একটা ট্যাগ ছিল, সে ট্যাগের কারণে দুই একটা দলকে হয়তো ওনারা দাওয়াত দিত না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সবাইকে দাওয়াত দেওয়া হইতো। সবাই কবুল করার চেষ্টা করত, উপস্থিত হওয়ার চেষ্টা করত। এখনো বাংলাদেশের যে বড়, এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তাদের ইফতার রাজনীতিবিদদের সম্মানে যে ইফতার মাহফিল, সেটা এখনো হয় নাই। সম্ভবত 18-19 তারিখে হবে। কিন্তু এর মধ্যে জাতীয় পার্টি রাজনীতিবিদ এবং কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করছে, সেটা সফলভাবে হয়েছে। বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবিয়া সহ অধিকাংশ কূটনীতিকগণ জাতীয় পার্টির ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন এবং একটি সফল ইফতার পার্টির আয়োজন ছিল। সেখানে অনেকের সাথে কথা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান সেই ইফতার মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের মূল কথা ছিল জাতীয় ঐক্যের বিষয়। কিন্তু এরপরে আমরা আরেকটা দেখলাম, পল্লবীতে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর ইফতারের আয়োজন করেছে। সেখানে কতিপয় দুষ্কৃতিকারী
আমি তাদেরকে দুষ্কৃতিকারী বলবো। তারা সেখানে গিয়ে জাতীয় পার্টির ইফতার মাহফিলের ঘটনাস্থলে যে ব্যানার, সে ব্যানার ছিঁড়ে ফেলেছে। ভিতরে যে আয়োজন করা হয়েছে ইফতার সামগ্রী, সেই ইফতার সামগ্রী ফেলে দেওয়া হয়েছে, সেগুলা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এবং গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আমার বয়স এত বেশি না হইলেও 50 পেরিয়েছে এবং রাজনীতির মাঠে আমি সেই 1991 সন থেকে জড়িত আছি। আমি এইরকম ঘটনা এর আগে কখনোই দেখিনি। বাংলাদেশের রাজনীতি সবসময় বিভিন্ন মেরুকরণ তৈরি হয়, বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়, কিন্তু ইফতার মাহফিলে বাধা দেওয়া, সেগুলা ফেলে দেওয়া, করতে না দেওয়া, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমি কখনোই দেখিনি, কিন্তু সেটা এই বছর হয়েছে। পাশাপাশি নতুন একটি দল তৈরি হয়েছে, এনসিপি। এনসিপি গঠন হওয়ার পরে তারা বলছিল এখন থেকে কোনো সমন্বয়ক নাই। তখন যেই ঘটনাগুলো ঘটতো সেটা বলা হয়তো এর আগে ছাত্র জনতা। যেহেতু এনসিপি তৈরি হয়েছে তখন এই ছাত্র জনতা সমন্বয়ক, এই দুইটা শব্দ বিলুপ্ত হওয়ার কথা এবং তারা এনসিপির যে নেতৃবৃন্দ তারা এই কথাটা বলেছ, কিন্তু আমরা দেখলাম জাতীয় পার্টির ইফতার মাহফিলে সে ছাত্র জনতা নামধারী কতিপয় দুষ্কৃতিকারী সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমাকে অনেকে বলেছে অল্প কয়েকটা লোক জাতীয় পার্টিকে ইফতার করতে দিল না, ইফতার মাহফিল করতে দিল না, জাতীয় পার্টি কোনো প্রতিবাদ করলো না। আসলে ভাই, আপনারা দেখেন সেখানে 20, 30, 40 জন ছেলে গিয়ে উশৃঙ্খল আচরণ করেছে, উশৃঙ্খল কথাবার্তা বলেছে, জাতীয় পার্টির নামে বাজে স্লোগান দিয়েছে। ওই ঘটনাস্থলে জাতীয় পার্টির 4 থেকে 500 নেতাকর্মী উপস্থিত ছিল। যদি জাতীয় পার্টির নেতৃবৃন্দ মনে করত তাদেরকে প্রতিরোধ করা দরকার, তাদেরকে দৌড়ানো দরকার, তাদেরকে ঠেকানো দরকার, এটা কোনো বিষয়ই ছিল না। কিন্তু এদের পিছনে কারা? এই 40 জন আসছে তাদের পিছনে কারা সেটা ভাবতে হয়েছে। আপনারা জানেন একটা কয়েক মাস আগে, 1-1.5 মাস 2 মাস হবে অথবা কম হবে, একজন সাবেক মন্ত্রী বাড়িতে রাতে কতিপয় লোক বাড়ি ভাঙতে গিয়েছে। সেখানে স্থানীয় জনগণ সেটা প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু যারা ভাঙতে গেল তাদের বিষয়ে কোনো বক্তব্য আসে নাই। তোমরা কেন এত রাত্রে অথবা এই সময়ে একজনের বাড়িতে প্রবেশ করো? একটা লোক যদি দোষী হয়ে থাকে তার বিচার আছে, তার বিচার হবে। বাংলাদেশে আইন আছে, আদালত আছে, বিচার করার সুযোগ আছে এবং অসংখ্য মামলা ইতিমধ্যে হয়েছে। গত 16 বৎসরে যে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচারের জন্য যারা করেছে অসংখ্য মামলা হয়েছে। জুলাই আন্দোলনে যেই পরিমাণ লোক মারা গেছে, নিহত হয়েছে সে কারণে অনেক মামলা হয়েছে। সেখানেও তো বিচার করার সুযোগ ছিল, সেখানেও বিচার করার সুযোগ আছে, কিন্তু একজনের বাড়িতে হামলা করা, বাড়ি গুড়িয়ে দেওয়া, বাড়ি পুড়িয়ে দেওয়া, সেটা কোন পর্যায়ে পড়ে এবং সেলফ ডিফেন্স নিলে যারা নিবে তাদেরকে আবার ভিন্নভাবে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো এই বিষয়ে বলছেন। আমাদের এডিবি আব্দুল কাদের খান ইজ ওয়াচিং, আমাদের কাদের খান অ্যাডভোকেট, উনি আছেন আমার সাথে, আমার বক্তব্যটা হয়তো দেখছেন অথবা শুনছেন। মনিরুল ইসলাম সুমন উনি আছেন, উনি শুনছেন, দেখছেন। যাই হোক, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যারা বাড়িতে গেল তাদেরকে কিছু বললো না, কিন্তু যখন স্থানীয় জনগণ তাদেরকে প্রতিরোধ করা হইল সেখানে বললেন কোন সাহসে এদের গায়ে হাত তোলা হইল। এখন জাতীয় পার্টি যদি সেদিন তার ইফতার মাহফিলে সেই মন্ত্রীর বাড়ির মতো করত, তাদেরকে
ধাওয়া করত, সেটা কিন্তু প্রশ্ন আসতো জাতীয় পার্টি কেন এটা করলো। এই দেশে বিচারটা এখন দুষ্টের দমন শিষ্টের লালন এটা না। আমি এখন দেখতেছি এদেশের শাসনটা বর্তমানে যেটা চলতেছে, দুষ্টের লালন দুষ্টের লালন শিষ্টের দমন। এই ক্ষেত্রে প্রতিরোধ করা অনেকটাই ঝুঁকিপূর্ণ। এখন প্রশ্ন তো অনেক করতে পারেন, অনেকে অনেক কথা বলে ফেলেন। আসলে আমরা অনেক কথাই শুনি, কিন্তু সব কথার জবাব আমরা দিচ্ছি না। সময় এমন একটা জিনিস, সময় সবচেয়ে বড় শিক্ষক। আজকে যা হচ্ছে এটা বিগত দিনের ফসল। আজকে যা হচ্ছে এটা ভবিষ্যতের জন্য তুলে রাখা হবে। হয়তো ভবিষ্যতে আসলে ভিন্ন কিছু হইতে পারে। আমরা দেখছি শেখ হাসিনার শাসনামলে ওনার সব কথাই আইন, সব কথাই জায়েজ। উনি কথায় কথায় বিএনপি ট্যাগ দিতেন, জামাতকে ট্যাগ দিতেন, বিএনপি জামাত ট্যাগ দিতেন। বিএনপি অফিসও দীর্ঘদিন বন্ধ ছিল, কিন্তু এদেশে কেউ প্রতিবাদ করার সাহস করেনি। বিএনপি আন্দোলন করতে গেলেই সেখানে প্রশাসন হামলা করত, বাধা দিত, বিভিন্ন উসিলা ধরে বন্ধ করে দেওয়া হতো। আবার কোনো ঘটনা না ঘটার পরও মামলা হইতো, সেটাকে বলা হতো গায়েবী মামলা। এখন এই গায়েবী মামলা দিয়া বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে জেলে পুরেছে, তারা কোর্ট কাছারিতে দৌড়েছে, ঘুরছে, অনেক কষ্ট করতে হয়েছে। এখন আবার আমরা সেই একই পথে আছি। সে কারণে আসলে এখন অনেক সময় অন্যায়কে মেনে নিতে হয়, কথা বলার সুযোগ থাকে না। এখন যে অবস্থা চলতেছে, আমি একটা জিনিস কিছুদিন আগে একটি ছাত্র সংগঠনের নেতার বক্তব্য শুনলাম, যারা এই দেশটাকে চায় না, আমার কথাটা কি বন্ধুগণ যারা আমার এখানে আছেন আমার কথা শুনতেছেন, দয়া করে একটু জানাবেন আমার কথাগুলো যদি শুনে থাকেন। যারা এই দেশটাকে চায় না, এই দেশের জন্মটা মেনে নিতে পারে না, এই দেশের জন্মটা যারা মেনে নিতে পারে না, তারা আজকে দেশ দাবড়িয়ে বেড়াচ্ছে। তারা হুমকি দিচ্ছে, অমুককে থাকতে দেব না, তমুককে থাকতে দেব না, অমুককে ফাঁসিতে ঝুলাবো, তমুককে সে করবো। মনে হয় যেন তারা সরকারি দল। তাদের বক্তব্যটা এমন, মনে হয় তারা সরকারি দল, তারা ক্ষমতা আছে, তারা যেভাবে বলতেছে সেভাবেই। কিন্তু এই দলটা কোনো নৈতিক অধিকার নাই এদেশে রাজনীতি করার। আচ্ছা, যারা দেশটাই চায় না, আজকে তাদের কাছে কি এই দেশটা নিরাপদ? আপনারা খেয়াল করবেন, 5ই আগস্টের যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনের পূর্বে সবার একটাই চাওয়া ছিল শেখ হাসিনার বিদায়। শেখ হাসিনার বিদায়, এই একটা চাওয়া সবার ছিল। ছাত্রদের নেতৃত্বে একটা আন্দোলন হইল, সেই ছাত্রদের নেতৃত্বের পিছনে সমগ্র জাতি এক হয়ে দাঁড়ালো এবং তাদের একটাই কথা ছিল শেখ হাসিনার বিদায়। কিন্তু শেখ হাসিনার বিদায় মানে পরবর্তীতে যেগুলো আমরা দেখছি, এগুলো তো কাম্য ছিল না। শেখ হাসিনা বিদায় নেবে, একটি সুষ্ঠু নির্বাচন হবে, যাতে ভবিষ্যতে একটা ভালো সরকার ক্ষমতায় আসে এবং বিগত দিনের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সেই দলটা দেশ পরিচালনা করবে। সেখানে কি কি সংস্কার দরকার, সেই সংস্কারগুলো তারা করবে। কিন্তু তার কিছুই আমরা দেখছি না। এখন সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার হবে, সংস্কার হবে, সংস্কার হবে, সংস্কার হচ্ছে। কতদিনে সংস্কার শেষ হবে? আগস্ট মাসের পর থেকে, এটা 2024-এর আগস্ট থেকে 2025-এর মার্চ, এখনো সংস্কার কতটুকু এবং কোন কোন বিষয় সংস্কার, কতটুকু সংস্কার হইল, এটা জাতি জানে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়,
উনি প্রায় বলেন, জনগণ চাইলে নির্বাচন দিয়ে দিব, জনগণ না চাইলে সংস্কার করব না। এখন জনগণ চায় কি চায় না, সেটা উনি কিভাবে মূল্যায়ন করছেন? ওনার আশেপাশে যে সমস্ত লোকজন আছে, তাদের কথা শুনে ওদেরকে কি শুধু আপনি 18 কোটি জনগণের প্রতিনিধি মনে করেন? আপনার সাথে আশেপাশে যারা আছে, মাননীয় প্রধান উপদেষ্টা অথবা যে ছাত্ররা আপনার নিয়োগকর্তা, তারাই বাংলাদেশের 18 কোটি জনগণের প্রতিনিধিত্ব করে? তা তো না। তাহলে জনগণটা কি হবে? জনগণ কিভাবে চায়? আজকে আমার যে প্রসঙ্গটা ছিল ইফতার, মানে আমি আজকে অবশ্য এই ইফতারের বিষয়টা নিয়ে আসতাম না। আমার এক বন্ধু একটা পোস্ট করলো, সে বলল বঙ্গবীর কাদের সিদ্দিকীর ইফতার মাহফিলও নাকি বাধা দেওয়া হয়েছে। সেটা আমি অথেন্টিক জানি না, তবে সে এটা বললো। তাকে আমি জিজ্ঞাসা করছিলাম, সে বলছে হ্যাঁ এই ধরনের একটা ঘটনা ঘটছে। যদি এটা হয়ে থাকে, এটাও তো একটা ন্যাক্কারজনক ঘটনা। যদি আপনি আমার মুখ চাপা দিতে চান, আমাকে কথা বলতে দিতে না চান, আমাকে সামাজিক কর্মকাণ্ড করতে দিতে না চান, আমাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে না চান, তাহলে শেখ হাসিনার সাথে আমাদের পার্থক্যটা, আপনাদের পার্থক্যটা কোথায় কোথায় রইল? শেখ হাসিনা উনি 14 দল নিয়ে রাজনীতি করছেন, এর বাইরে উনি কাউকে রাখতে চান না। বিএনপির নেতাদের জেলে ভরেছেন, জামাত নেতাদের ফাঁসি দিয়েছেন। উনি ওনার যে 14 দল, সেই 14 দলকেও দেখছি আমি ক্ষেত্রবিশেষ, তাদেরকেও উনি সুযোগ দিতে চান না। বাংলাদেশের 300 সংসদীয় আসনের মধ্যে শেখ হাসিনার দল এত বড় হয়েছিল, 300 আসনেও কাভার দেয় না। কারণ এক এক আসনে ওনার 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, এমনকি 20-30 জনও প্রার্থী ছিল। সেই পরিস্থিতি থেকে আমরা কি বের হইতে পারছি? শেখ হাসিনা যেরকম বাদ দেওয়ার চেষ্টা করছে, মাইনাসে রাজনীতি করার চেষ্টা করছে, নিয়ন্ত্রিত রাজনীতি করার চেষ্টা করছে, তাই সেখান থেকে আমরা বের হতে পারছি? আপনাদের কি মনে হয়? এনসিপি নতুন দল, তার 5 তারকা হোটেলে ইফতারের আয়োজন করে। আমার এই পর্যন্ত ভাগ্য হয় না একটা 5 তারকা হোটেলে একবেলা খাওয়ার, কিন্তু ওনারা 5 তারকা হোটেলে ইফতারের আয়োজন করে। বাংলাদেশে যে দেশের মানুষ এখনো মাথা গোঁজার ঠাঁই পায় না, যে দেশের মানুষ এখনো দুবেলা খাওয়ার জন্য লড়াই করতে হয়, বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, সে দেশের একটি দল 5 তারকা হোটেলে ইফতারের আয়োজন করে। কেউ যদি প্রশ্ন করে আপনাদের টাকার উৎস কোথায়, তাহলে ওনারা ওনাদের মতো একটা জবাব দিয়ে দেন। এইভাবে কি বৈষম্য দূর হইল? আজকে আম জনতার মধ্যে কান পেতে শুনুন সাধারণ মানুষ কি বলে। ফ্যাসিবাদ গিয়ে আমরা কি নতুন ফ্যাসিবাদে এসে পড়লাম কিনা? আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই নির্বাচনটা, যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, ডিসেম্বরে একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, আসলে কি সেই নির্বাচনটা হবে? অনেকের মনে প্রশ্ন, নির্বাচনটা হবে কিনা। অনেকেই সন্দেহটা করে সম্ভবত নির্বাচনটা হবে না, আর যদিও হয় একটা ভিন্ন প্রক্রিয়া হবে। কারণ সরকারের যারা নিয়োগদাতা, তারাই একটা দলের মালিক, এবং তাদের প্রতিনিধি আবার সরকারও আছে। সরকারের নিয়োগদাতারা একটা দলের মালিক, আবার তাদের প্রতিনিধি ওই দলে আছে। তাহলে সেই দলের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন কতটুকু আশা করা যায়? মনে হয় শেখ হাসিনা যে শাসন চালিয়ে গিয়েছিলেন, সেখান থেকে আমরা বের হতে পারি না। আমরা মানসিকভাবেই, আমার মনে হয় আমরা সবাই এক। আমরা মনে হয় সেখান থেকে বের হতে পারলাম না। তো ইফতার রোজার দিন সবাই ঘুমিয়ে পড়বেন। যারা আমার এই লাইভটা দেখছেন, আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। আমি আজকের জন্য আমার এই লাইভ অনুষ্ঠানটা
আমার এই বক্তব্যগুলো এখানে শেষ করছি। হয়তো আবার দেখা হবে অন্য এক বিষয় নিয়ে। সামনে একটি বিষয় নিয়ে, নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। হয়তো এই প্রসঙ্গে আমি আরেকটি লাইভ করার চেষ্টা করব খুব দ্রুতই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।